আচ্ছা, সাধারণত আমরা যখন কোনো চমৎকার ই-কমার্স ওয়েবসাইটের কথা ভাবি, আমাদের চোখের সামনে প্রথমে কি ভেসে ওঠে? মানে সুন্দর কিছু ছবি বা ধরুন দারুণ একটা লোগো। একদম তাই। আর হয়তো সুন্দর করে সাজানো কিছু প্রোডাক্টের তালিকা। ব্যাপারটা অনেকটা দূর থেকে একটা চমৎকার রঙের বাড়ি দেখার মতো। বাইরে থেকে দেখতে তো দারুণ লাগে। হ্যাঁ, কিন্তু যখনই আমরা এই একই ওয়েবসাইটকে একটা গ্লোবাল বিজনেস স্কেলে নিয়ে যাওয়ার কথা বলি, যেখানে হয়তো একই সেকেন্ডে হাজার হাজার ভিজিটর আসবে, তখন দৃশ্যপটটা কিন্তু সম্পূর্ণ বদলে যায়। ঠিক, তখন আর শুধু ওই বাইরের রং বা ডিজাইন দিয়ে কাজ চলে না। তখন ভেতরের পাইপলাইন, ডেটাবেস আর্কিটেকচার, সিকিউরিটি সিস্টেম এগুলো নিয়ে ভাবতে হয়। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই ভেতরের মেকানিজমটাই ভাঙতে যাচ্ছি। মানে আমরা দেখতে চাই একটা সাধারণ ডোমেইন কিভাবে ধাপে ধাপে একটা প্রিমিয়াম ই কমার্স সলিউশনে পরিণত হয়, তাই তো? হ্যাঁ, আর এই আলোচনার জন্য আমাদের সোর্স বা তথ্যের উৎস হল ব্র্যান্ডিং বাংলাদেশ আইটি এবং র্যাবেক্সের কিছু প্রমোশনাল আর টেকনিক্যাল ডকুমেন্ট। আমরা এগুলোকে কেস স্টাডি হিসেবে ধরে বিশ্লেষণ করব। এটা আসলে খুব দরকারি একটা আলোচনা, কারণ আজকের এই তীব্র প্রতিযোগিতামূলক ডিজিটাল ল্যান্ডস্কেপে শুধু একটা ওয়েবসাইট থাকা মানেই কিন্তু ব্যবসা নয়। সেই ওয়েবসাইটের পেছনে একটা পুরো অদৃশ্য ইঞ্জিন কাজ করে। একটা শক্ত ভিত যাকে বলে। আমি যদি একটা অ্যানালজি দিই, মানে একটা ডিজিটাল বহুতল ভবন নির্মাণের মতো। শুধু বাইরে থেকে সুন্দর রং করলেই হয় না, মাটি শক্ত হতে হয়। একদম নিখুঁত উপমা। এই ডকুমেন্টগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, মানে সফল ই কমার্স প্ল্যাটফর্মগুলো বাইরের চাকচিক্যের চেয়ে তাদের ব্যাকএন্ড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অনেক বেশি চিন্তিত। রাইট, কারণ দিন শেষে একজন কাস্টমার ওয়েবসাইটের ডিজাইন দেখে মুগ্ধ হতে পারে, কিন্তু সে কেনাকাটা শেষ করবে কিনা তা নির্ভর করে স্পিড আর সিকিউরিটির উপর। হ্যাঁ, স্পিড, সিকিউরিটি এবং ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স, এই তিনটাই আসল। তো চলুন আমরা সেই বহুতল ভবনের একেবারে মাটির নিচের কাজ, মানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করি। সোর্স ডকুমেন্টে দেখা যাচ্ছে একেবারে প্রথম ধাপেই ডোমেনের সাথে প্রিমিয়াম এসএসডি এনভিএমই হোস্টিং বা এসএসডি এনভিএমই হোস্টিং যুক্ত করার কথা বলা হয়েছে। সাথে সি প্যানেল অপটিমাইজেশন আর পিএইচপি ভার্সন 8.1-এর ওপরে রাখার নির্দেশিকাও কিন্তু আছে। হ্যাঁ, ওই অংশটাতেই আসছিলাম। হোস্টিং মানে তো সহজ ভাষায় ইন্টারনেটে একটু জায়গা ভাড়া নেওয়া, কিন্তু এই এনভিএমইর ওপর এত জোর দেওয়ার কারণ কি? কারণটা হলো স্পিড। সাধারণ হোস্টিং আর এনভিএমই হোস্টিংয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, আমি যদি বিষয়টা একটু এভাবে ভাবি, ধরুন সাধারণ হার্ড ড্রাইভ হলো এমন একজন লাইব্রেরিয়ান যাকে হেঁটে গিয়ে শেলফ থেকে বইটা নিয়ে আসতে হয়, মানে যেখানে ফিজিক্যাল সময়ের একটা ব্যাপার আছে। হ্যাঁ, ফিজিক্যাল মুভমেন্ট। আর এনভিএমই হলো এমন একটা প্রযুক্তি যেখানে বইটা সরাসরি চোখের সামনে ডেস্কে টেলিপোর্ট হয়ে যাচ্ছে। এই মেকানিক্যাল পার্থক্যের কারণেই কি স্পিডের এত তফাৎ হয়? আপনার এই লাইব্রেরিয়ানের উপমাটা এই মেকানিজম বোঝানোর জন্য একদম পারফেক্ট। মানে মেকানিক্যালি চিন্তা করলে সাধারণ হার্ড ড্রাইভে একটা ফিজিক্যাল ম্যাগনেটিক ডিস্ক ঘোরে ডেটা রিড বা রাইট করতে একটা যান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তো সেখানে মিলিসেকেন্ড হলেও তো সময় নষ্ট হচ্ছে, তাই না? একদম। কিন্তু এনভিএমই, যার পূর্ণরূপ হল নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস, এটি সরাসরি মাদারবোর্ডের পিসিআই লেনের সাথে যুক্ত থাকে। এর মানে হলো কাস্টমার যখন সাইটে ঢুকে কোনো প্রোডাক্টের ছবিতে ক্লিক করে, তখন ওই যান্ত্রিক সময়টা আর লাগে না। ঠিক, সার্ভার থেকে ব্রাউজারে ডেটা আসতে কোনো মেকানিক্যাল লেটেন্সি থাকে না। ডেটা ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে প্রায় আলোর গতিতে ট্রান্সফার হয়। আর মজার ব্যাপার হলো, সোর্স বলছে ওয়েবসাইটের স্পিড প্রায় 70% নির্ভর করে এই হোস্টিং সার্ভারের ইনফ্রাস্ট্রাকচারের উপর। 70%? আর স্পিড মানে তো রিটেনশন। ই কমার্স জায়ান্ট অ্যামাজনের একটা খুব বিখ্যাত ডেটা আছে, পেজ লোড টাইম মাত্র 1 সেকেন্ড বাড়লে তাদের সেলস প্রায় 1% কমে যায়। হ্যাঁ, কাস্টমারের ধৈর্য এখন আক্ষরিক অর্থে মিলিসেকেন্ডে মাপা হয়। কেউ 2-3 সেকেন্ড ওয়েট করতে চায় না। এর সাথে ওই যে পিএইচপি 8.1-এর কথা বললাম, ওর সম্পর্কটা কি? সার্ভারের লেটেস্ট পিএইচপি ভার্সন থাকাটা কি এই স্পিড আরও বুস্ট করে? নিশ্চিতভাবেই। পিএইচপি হলো সেই কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে ইঞ্জিন, যার ওপর ভিত্তি করে ওয়ার্ডপ্রেসের মতো প্ল্যাটফর্মগুলো ডেটা প্রসেস করে।
এখন একটা পুরনো ইঞ্জিন দিয়ে তো আপনি রেসিং কার চালাতে পারবেন না। মানে লেটেস্ট ভার্সনটা বেশি এফিশিয়েন্ট। হ্যাঁ, PHP 8.1 বা তার ওপরের ভার্সনগুলো মেমোরি ম্যানেজমেন্টে অনেক বেশি দক্ষ, কম সার্ভার রিসোর্স ব্যবহার করে অনেক বেশি ডেটা প্রসেস করতে পারে। আর স্পিডের পাশাপাশি এর আরেকটা বড় দিক হলো সিকিউরিটি। সিকিউরিটি মানে ওই SSL সার্টিফিকেটের বিষয়টা। সোর্সে তো শুরু থেকেই সাইট নিরাপদ রাখতে SSL সেটআপের কথা বলা আছে। একদম। SSL বা সিকিউর সকেটস লেয়ারের মেকানিজমটা বোঝা খুব জরুরি। যখন কোনো কাস্টমার পেমেন্ট করার জন্য তার ক্রেডিট কার্ডের তথ্য দেয়, SSL মূলত ব্রাউজার আর সার্ভারের মধ্যে একটা এনক্রিপ্টেড টানেল তৈরি করে। মানে একটা সুরক্ষিত পাইপলাইন। রাইট। ফলে মাঝপথে কোনো হ্যাকার যদি ডেটা ইন্টারসেপ্টও করে, সে শুধু কিছু অর্থহীন হিজিবিজি কোড দেখতে পাবে, আসল কার্ড নাম্বার দেখতে পাবে না। ওয়াও, তার মানে আমাদের মজবুত ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে। জমি কেনা শেষ, মাটির নিচে সুপার ফাস্ট ডেটা ট্রান্সফারের লাইন বসানো হয়েছে, আর চারদিকে এনক্রিপশনের দেয়ালও তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হলো এই সুরক্ষিত ভল্টের ভেতরে আমরা কিভাবে আমাদের স্টোর দাঁড় করাবো? এখানেই ডেভেলপমেন্টের বিষয়টা আসে। ঠিক। কেস স্টাডিতে বলা হচ্ছে ইন্টারনেটের প্রায় 40% ওয়েবসাইট যে ইঞ্জিনে চলে সেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করা হচ্ছে, আর সাথে বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-কমার্স স্কিম উডমার্ট ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, উডমার্ট। বাজারে লাখ লাখ থিম থাকার পরও উডমার্টের উপর এই নির্ভরতার একটা বড় কারণ আছে। সেটাই আমি এখানে একটু পুশব্যাক করতে চাই। এত থিম থাকতে উডমার্ট কেন? আমি অনেক সাইটে দেখেছি উইশ লিস্টের জন্য একটা প্লাগইন, প্রোডাক্ট ফিল্টার করার জন্য আরেকটা প্লাগইন, মেগা মেনুর জন্য আরেকটা ব্যবহার করা হয়। আর প্রতিটি প্লাগইন মানেই হলো এক্সট্রা জাভাস্ক্রিপ্ট আর CSS ফাইল ব্যাকগ্রাউন্ডে লোড হওয়া। হ্যাঁ, যা সাইটকে প্রচণ্ড ভারী করে দেয়, যাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি কোড ব্লোট। উডমার্ট সম্ভবত এই সমস্যাটাই সমাধান করে, তাই না? এটা কি শুধু দেখতে সুন্দর বলে নাকি অন্য কারণ আছে? না না, শুধু সুন্দর বলে না। উডমার্টের মূল শ্রেষ্ঠত্ব এর ভিজুয়াল ডিজাইনে নয়, বরং এর ইন্টিগ্রেটেড আর্কিটেকচারে। সোর্স অনুযায়ী এটি ব্যবহার করলে আলাদাভাবে 10-15টি থার্ড পার্টি প্লাগইন ইনস্টল করার প্রয়োজন হয় না। আচ্ছা, মানে প্রয়োজনীয় প্রায় সব ই-কমার্স ফিচার এর কোডের সাথে বিল্ট ইন থাকে। একদম। এর ফলে সাইটের সোর্স কোড অনেক পরিচ্ছন্ন থাকে এবং সার্ভারে রিকোয়েস্টের সংখ্যা কমে যায়। আর সার্ভারে যত কম রিকোয়েস্ট যাবে, সাইট তত দ্রুত লোড হবে। বলতে পারছি, এই লাইট ওয়েট আর্কিটেকচারের কারণেই সাইটগুলো ওই গুগল কোর ওয়েব ভাইটালসের মানদণ্ড অনুযায়ী 2 সেকেন্ডের নিচে লোড হতে পারে। হ্যাঁ, কোর ওয়েব ভাইটালস এখন গুগলের খুব ইম্পর্ট্যান্ট একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। গুগল শুধু কন্টেন্ট দেখে না, ইউজার সাইটে ঢুকে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে সেটাও মাপে। আর এই স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে সোর্সে একটা নির্দিষ্ট প্রযুক্তির কথা উল্লেখ আছে, অ্যাজাক্স বা AJAX। সব ফিল্টার। আমরা অনেকেই ই-কমার্স সাইট ব্রাউজ করি, কিন্তু পেছনের প্রযুক্তিটা খেয়াল করি না। এই অ্যাজাক্স মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে? অ্যাজাক্স, যার পূর্ণরূপ অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড XML, এটা ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স বদলে দেওয়ার মতো একটা প্রযুক্তি। ধরুন, আপনি একটা ই-কমার্স সাইটের বিশাল ক্যাটালগে ঢুকেছেন। হ্যাঁ, ধরুন আমার একটা লাল রঙের শার্ট দরকার। হ্যাঁ, এখন আপনি যখন সাধারণ সাইটে লাল রং ফিল্টারে ক্লিক করবেন, ব্রাউজার সার্ভারকে একটা নতুন পেজ তৈরি করতে বলবে। ফলে পুরো পেজটা, মানে ওয়েবসাইটের হেডার, ফুটার, মেনুবার সবকিছু আবার নতুন করে রিলোড হবে। যেটা বেশ বিরক্তিকর, ওই সাদা স্ক্রিন এসে আবার লোড হয়। একদম। কিন্তু অ্যাজাক্স ব্যবহার করলে ব্রাউজার সার্ভারের সাথে ব্যাকগ্রাউন্ডে বা নীরবে যোগাযোগ করে। সার্ভার শুধু ওই নির্দিষ্ট লাল শার্টের ডেটাগুলো পাঠায়। ও, মানে পেজের বাকি কোনো কিছু রিলোড না হয়ে শুধু প্রোডাক্ট গ্রিডটা আপডেট হয়ে যায়। ঠিক তাই, চোখের পলকে আপডেট হয়ে যায়। এটা কাস্টমারকে একটা মোবাইল অ্যাপ চালানোর মতো মসৃণ অভিজ্ঞতা দেয়। চমৎকার। তার মানে কাঠামো শক্ত, পেজ লোডিং চোখের পলকে হচ্ছে, কাস্টমার ফিল্টার করেও আরাম পাচ্ছে। কিন্তু কাস্টমারকে তো শুধু আরাম দিলে হবে না, তাকে চেকআউট পর্যন্ত নিয়ে যেতে হবে, সেলস জেনারেট করতে হবে। হ্যাঁ, ব্যবসা তো সেটাই। এই বিক্রি বা কনভার্সনের মেকানিজম কিভাবে কাজ করে সেটার ডকুমেন্টের ইঞ্জিনিয়ারিং আর প্লাগইন ইকোসিস্টেম অংশে খুব সুন্দরভাবে উঠে এসছে। এখানে ইনভেন্টরির জন্য ই-কমার্স, ল্যান্ডিং পেজের জন্য এলিমেন্টর প্রো, সেলস ফানেলের জন্য কার্ড ফ্লোজ এবং ট্র্যাকিংয়ের জন্য পিক্সেল প্রো এর কথা বলা হয়েছে।
এখানে একটা ব্যাপার আছে। সেটাই আমার একটু খটকা লাগছে। একটু আগে আমরা বলছিলাম অতিরিক্ত প্লাগইন সাইট ভারী করে, আর এখন এতগুলো আলাদা প্লাগইনের কথা বলছি। এতগুলো প্লাগইন জোড়াতালি দিয়ে কি সিস্টেম স্লো হয়ে যাবে না? আপাত দৃষ্টিতে এটা সাংঘর্ষিক মনে হতে পারে, কিন্তু আমি বুঝিয়ে বলছি, এটা কোনো জোড়াতালি নয়। উডমার্ট যে প্লাগইনগুলো রিপ্লেস করে সেগুলো হলো ফ্রন্ট এন্ড ডিজাইনের প্লাগইন। আচ্ছা, আর এখন যেগুলোর কথা বলছি? এগুলো হলো ব্যাকএন্ডের মার্কেটিং এবং সেলস ইঞ্জিন। প্রতিটি প্লাগইনের একটা নির্দিষ্ট কাজ আছে। যেমন কার্ট ফ্লোজ বা সেলস ফানেলের মূল কাজ হলো ফ্রিকশন বা ঘর্ষণ কমানো। ফ্রিকশন কমানো মানে? একটা সাধারণ ই-কমার্স মডেলে কাস্টমারকে প্রোডাক্ট পেজে যেতে হয়, সেখান থেকে অ্যাড টু কার্ট করতে হয়, তারপর কার্ট পেজ দেখতে হয়, শেষে চেকআউট পেজে গিয়ে অনেকগুলো ফিল্ড পূরণ করতে হয়। হ্যাঁ, এতগুলো ধাপে তো কাস্টমার বিরক্ত হয়ে বেরিয়ে যেতে পারে, ড্রপ করার ঝুঁকি থাকে। একদম ঠিক। কিন্তু ফানেল সিস্টেম কাস্টমারকে একটা সিঙ্গল ফোকাস ল্যান্ডিং পেজে নিয়ে যায়। সেখানে কোনো অপ্রয়োজনীয় মেনু বা ডিস্ট্র্যাকশন থাকে না। প্রোডাক্টের বর্ণনা পড়ার পর এক ক্লিকেই কাস্টমার সরাসরি পেমেন্ট গেটওয়েতে চলে যেতে পারে। ওয়াও, মানে কাস্টমারের চিন্তার প্রসেসটাকে একদম সরল রেখায় নিয়ে আসা। আর এখানে পিক্সেল প্রো কাজ করে একটা অদৃশ্য ট্র্যাকারের মতো, তাই না? হ্যাঁ, ধরুন একজন কাস্টমার ফেসবুক অ্যাড দেখে সাইটে এলো, ল্যান্ডিং পেজে ঢুকলো, প্রোডাক্টটা কার্টেও অ্যাড করলো, কিন্তু কিনল না। শেষ মুহূর্তে এসে পেজ কেটে দিল। তখন পিক্সেল ওই পুরো ডেটা জার্নিটা ক্যাপচার করে ফেসবুকে রিটার্ন পাঠায়, যাতে পরে ওই কাস্টমার যখন আবার ফেসবুকে স্ক্রল করবে তখন তাকে ওই প্রোডাক্টের বিজ্ঞাপনটাই আবার দেখানো যায়। এটি পুরোপুরি ডেটা ড্রিভেন মার্কেটিং। কিন্তু এখানে আমার আরেকটা প্রশ্ন আছে। সোর্সে কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপে কিনুন বা বাই উইথ হোয়াটসঅ্যাপ অপশনের ওপর খুব জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট। আমার কাছে একটু অদ্ভুত লাগছে। মানে একদিকে আমরা এত ডেটা ড্রিভেন অটোমেটেড ফানেল তৈরি করছি, পিক্সেল দিয়ে ট্র্যাকিং করছি, অন্যদিকে মানুষকে ম্যানুয়ালি হোয়াটসঅ্যাপে চ্যাট করে কিনতে বলছি। সাধারণ কার্টে অ্যাড করে কেনার বদলে হোয়াটসঅ্যাপের দরকার কি? এটা কি একটু পেছনের দিকের চিন্তা নয়? টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখলে এটাকে পেছনের দিকে চিন্তা মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু যদি আপনি হিউম্যান সাইকোলজি বা ক্রেতার মনস্তত্ত্বের দিক থেকে দেখেন তবে এটি একটি মাস্টার স্ট্রোক। মাস্টার স্ট্রোক কিভাবে? আমাদের এশিয়ান মার্কেট বা বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রেতারা পুরোপুরি অটোমেটেড সিস্টেমে সবসময় ভরসা পায় না। বিশেষ করে দামি প্রোডাক্ট কেনার আগে তারা নিশ্চিত হতে চায় যে স্ক্রিনের ওপাশে কোনো রোবট নয়, একজন মানুষ বসে আছে। ও আচ্ছা, মানে ভাই শার্টের এই আলারটা কি হুবহু ছবির মতোই হবে, বা কালকের মধ্যে ডেলিভারি দেওয়া যাবে তো? এই প্রশ্নগুলো তারা করতে চায়। হ্যাঁ, এই ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর তারা সাথে সাথে চায়। হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন এই স্বয়ংক্রিয় ই-কমার্স সিস্টেমের সাথে মানুষের সরাসরি যোগাযোগের একটা সেতুবন্ধন তৈরি করে। বুঝতে পারছি। তার মানে এটা শুধু একটা টেকনিক্যাল ফিচার না, এটা একটা ট্রাস্ট বিল্ডিং মেকানিজম। একেবারে তাই। মেকানিক্যালি এটি খুব চমৎকার কাজ করে। কাস্টমার যখন ওয়েবসাইটে বাই উইথ হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে তখন ব্রাউজার থেকে সে সরাসরি তার মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে যায়। সাথে কি প্রোডাক্টের ডিটেলসও চলে যায়? হ্যাঁ, প্রোডাক্টের লিঙ্ক সহ একটা প্রি-ফিল্ড মেসেজ বিক্রেতার কাছে চলে যায়। এতে কাস্টমার ওয়েবসাইটের লুপ থেকে বের হয়ে তার সবচেয়ে পরিচিত চ্যাটিং এনভায়রনমেন্টে চলে আসে। ট্রাস্ট দ্রুত তৈরি হয় আর কনভার্সন রেটও বেড়ে যায় বহুগুণ। দারুণ একটা ব্যালেন্স, টেকনোলজি আর হিউম্যান সাইকোলজির ব্যালেন্স। ওয়েবসাইটের ভিতরে কাস্টমারকে কিভাবে ড্রাইভ করতে হবে তা আমরা বুঝলাম, কিন্তু বিশাল এই ইন্টারনেটের সমুদ্রে কাস্টমাররা দোকানটা খুঁজে পাবে কিভাবে? গুগল তো আর নিজে থেকে এসে কাস্টমার পাঠাবে না। না, সেটা তো করবে না। এর জন্য দরকার কন্টেন্ট আর্কিটেকচার। হ্যাঁ, সোর্সের এই অংশে কন্টেন্ট আর্কিটেকচার আর গুগল ইন্টিগ্রেশনের কথা বলা হয়েছে। এখানে সঠিক ক্যাটেগরি, অন পেজ এসইও, ফোকাস কি ফ্রেজ, মেটা ডেসক্রিপশন আর ইমেজের অল্ট ট্যাগ বা অল ট্যাগ এর কথা আছে। আমরা তো সাধারণত প্রোডাক্টের ছবি আপলোড করে দিই, কিন্তু গুগলের পার্সপেক্টিভ থেকে এই অল ট্যাগ আসলে কি কাজ করে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানুষ যেভাবে একটা ছবি দেখে, সার্চ ইঞ্জিন তো সেভাবে দেখে না। মানুষ যখন একটা লাল চামড়ার জুতোর ছবি দেখে, তার মস্তিষ্ক চোখের পলকে প্রসেস করে নেয় যে এটা কি। কিন্তু গুগলের তো আর চোখ নেই। ঠিক, গুগলের ক্রলার বা বটগুলোর দৃষ্টিশক্তি সম্পূর্ণ কোড নির্ভর। তারা শুধু HTML কোড পড়তে পারে। অল্ট ট্যাগ বা অল্টারনেটিভ টেক্সট হলো সেই ছবির পেছনের বর্ণনামূলক কোড।
তার মানে শুধু প্রোডাক্টের ছবি আপলোড করলেই হবে না, সেই ছবিগুলোর পেছনের নাম গুগলের পড়ার উপযোগী হতে হবে। হ্যাঁ, আপনি যখন ব্যাকএন্ডে ইমেজের অল্ট ট্যাগে লিখে দেন রেড লেদার ফর্মাল শু, তখন গুগলের বট কোড পড়ে পরিষ্কার বুঝতে পারে যে ছবিটা কিসের। এরপর কেউ সার্চ করলে বট ওই ছবিটা কাস্টমারকে দেখায়। এটি কন্টেন্টকে মেশিনের জন্য বোধগম্য করে তোলে। বুঝতে পারলাম। আর XML সাইট ম্যাপের মেকানিজমটাও কি অনেকটা একই রকম? মানে গুগলকে অন্ধকারে হাতড়াতে না দিয়ে একটা ম্যাপ ধরিয়ে দেয়া? চমৎকার বলেছেন। XML সাইট ম্যাপ হলো আপনার ওয়েবসাইটের একটা স্ট্রাকচারাল ব্লুপ্রিন্ট। ওয়েবসাইটে তো শত শত ক্যাটাগরি থাকতে পারে। গুগলকে একা একা খুঁজতে দিলে অনেক পেজ বাদ পড়ে যেতে পারে। মানে সাইট ম্যাপ হলো গুগলকে বলে দেয়া যে আমার দোকানে এই জিনিসগুলো আছে, তুমি কাস্টমারদের এদিকে পাঠিয়ে দাও। একদম, গুগলকে ইনভিটেশন দেওয়া। আর এর সাথে আছে গুগল সার্চ কনসোল আর অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন, যেমন GA4 বা গুগল অ্যানালিটিক্স 4। এই GA4 কি শুধুই ট্রাফিক গোনার কাউন্টার হিসেবে কাজ করে? মানে কতজন সাইটে এলো সেটা গোনা, নাকি আরও কিছু আছে? GA4 সাধারণ কাউন্টারের চেয়ে অনেক বেশি কিছু। এটি মূলত ইভেন্ট বেসড ট্র্যাকিং করে। কে সাইটে এলো শুধু সেটা না, ওই ইউজার কোন বাটনে ক্লিক করলো, প্রোডাক্টের ভিডিও কতক্ষণ দেখলো, পেজের কতটা নিচে স্ক্রোল করলো, সব ট্র্যাক করে। আচ্ছা, মানে কোন পেজ থেকে হঠাৎ করে সাইট থেকে বেরিয়ে গেল সেটাও দেখা যায়? হ্যাঁ, এই সমস্ত ডেটা আলাদা ইভেন্ট হিসেবে স্টোর হয়। ফলে স্টোর মালিক বুঝতে পারেন সাইটের কোথায় কাস্টমার ড্রপ করছে। তার মানে ডেটা আমাদের ব্যবসার অন্ধত্ব দূর করছে, আমরা অনুমানের ওপর নির্ভর করছি না। এবার আসি এই পুরো ইকোসিস্টেমটার দীর্ঘমেয়াদী টিকে থাকার বিষয়। সাইট লাইভ হলো, কাস্টমার এলো, কিন্তু টেকনোলজি তো বদলায়, সাইটে সমস্যাও হতে পারে। হ্যাঁ, একটা সফল প্ল্যাটফর্ম শুধু তৈরি করলেই হয় না, সেটি টিকিয়ে রাখতে হয়। সোর্সে দেখা যাচ্ছে প্রজেক্ট শেষের পর ক্লায়েন্টকে শুধু হ্যান্ডওভার করাই নয়, বরং 24 ঘন্টা টেকনিক্যাল সাপোর্ট, সম্পূর্ণ ফ্রি মান্থলি চেকআপ, সিকিউরিটি লগ পরীক্ষা আর প্লাগইন আপডেটের কথা বলা হয়েছে। এই মান্থলি চেকআপ বিষয়টা বেশ স্বস্তিদায়ক, অনেকটা গাড়ি কেনার পর নিয়মিত সার্ভিসিং করানোর মতো। একদম পারফেক্ট অ্যানালজি। যাতে হুট করে মাঝরাস্তায় ইঞ্জিন বন্ধ না হয়ে যায়। কিন্তু এই প্লাগইন আপডেটের সাথে সিকিউরিটির মেকানিক্যাল সম্পর্কটা কতটা গভীর? আমাদের তো মনে হয় ওয়েবসাইট একবার বানালেই আজীবন চলবে। সম্পর্কটা সরাসরি। ডিজিটাল দুনিয়ায় সিকিউরিটি লগ পরীক্ষা আর আপডেট রাখাটা যে কোনো ই-কমার্স ব্যবসার লাইফলাইন। ওয়ার্ডপ্রেস বা এর প্লাগইনগুলো থার্ড পার্টি কোড। যখনই কোডের কোনো দুর্বলতা ধরা পড়ে, হ্যাকাররা বট দিয়ে স্ক্যান করতে থাকে। ও, মানে অটোমেটিক স্ক্যান হয়? হ্যাঁ, আর ডেভেলপাররা যখনই এই দুর্বলতা টের পান, তারা সাথে সাথে একটা আপডেট বা প্যাচ রিলিজ করেন। কেউ যদি আপডেট না দেয়, তার মানে সে হ্যাকারদের জন্য ভল্টের দরজা খুলে রেখেছে। সর্বনাশ! মানে মান্থলি চেকআপ নিশ্চিত করে যে ভল্টের তালা ঠিকঠাক কাজ করছে। আর এই সোর্সে আরেকটা দারুণ বোনাসের কথা বলা হয়েছে, ফ্রি ই-কমার্স অ্যান্ড্রয়েড অ্যাপ। ওয়েব ব্রাউজারের বদলে একটা ডেডিকেটেড মোবাইল অ্যাপ থাকার ইম্প্যাক্টটা কেমন? আজকাল তো রেসপন্সিভ সাইট ব্রাউজারই সুন্দর দেখা যায়। রেসপন্সিভ সাইট জরুরি, কিন্তু মোবাইল অ্যাপের ইম্প্যাক্ট অন্য মাত্রার। একটা নেটিভ অ্যাপ ওয়েবসাইটের চেয়ে অনেক বেশি ফাস্ট হয়, কারণ এর অনেক ফাইল সরাসরি ফোনে স্টোরেজে সেভ করা থাকে। প্রতিবার সার্ভার থেকে লোড করতে হয় না। ঠিক। আর সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা হলো কাস্টমার দিনে গড়ে শখানেকবার ফোন আনলক করে। আপনার অ্যাপের আইকনটা যখন তার স্ক্রিনে থাকে, সেটা একটা পার্মানেন্ট বিলবোর্ডের মতো কাজ করে। মানে ব্যবসাকে ওয়েবে সীমাবদ্ধ না রেখে সরাসরি ক্রেতার পকেটে পৌঁছে দেওয়া, ঘর্ষণ বা ফ্রিকশন একেবারে শূন্য হয়ে যায়। একদম। এটি ব্র্যান্ড লয়্যাল্টি বাড়াতে দারুণ সাহায্য করে। তাহলেই আজকের এই গভীর বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে একটা ই-কমার্স ব্যবসা কেবল একটা ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে একটা সম্পূর্ণ ইকোসিস্টেমে পরিণত হয়। শক্তিশালী এনভিএমই হোস্টিংয়ের ওপর ভর করে, উডমার্ট থিমের ইঞ্জিন, কার্টফ্লোজের সেলস ফানেল আর হোয়াটসঅ্যাপের হিউম্যান টাচ, সব মিলিয়ে এক চমৎকার অর্কেস্ট্রা। হ্যাঁ, আর যারা এই পেছনের আর্কিটেকচারটা বোঝেন, তারা শুধু ওয়েবসাইট বানান না, তারা একটা স্কেলেবল গ্লোবাল বিজনেস দাঁড় করান। ঠিক। যারা অনলাইন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি স্পষ্ট রূপরেখা। আলোচনা শেষ করার আগে একটা নতুন বিষয় ভাবার অবকাশ থেকে যায়। আজকে আমরা দেখলাম কিভাবে বাই উইথ হোয়াটসঅ্যাপ অপশনটি কনভার্সন বাড়াচ্ছে। ভবিষ্যতে কি এমন দিন আসবে যখন ই-কমার্স ওয়েবসাইটগুলোর আর কোনো অস্তিত্বই থাকবে না?
খুব ইন্টারেস্টিং একটা চিন্তা। হয়তো পুরো কেনাকাটার এক্সপিরিয়েন্সটাই চলে যাবে সরাসরি হোয়াটসঅ্যাপ বা এআই চালিত চ্যাটবোর্ডগুলোর ভেতরে। ওয়েবসাইট কি তখন শুধুই একটা অদৃশ্য ব্যাকএন্ড সার্ভার হয়ে যাবে? এটি নিয়ে ভাবার অবকাশ রইল। দেখা হবে পরবর্তী কোনো গভীর বিশ্লেষণে। ভালো থাকবেন।